আগামীকাল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল এই দিনে বুকের রক্ত দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি আদায় করে এদেশের দামাল ছেলেরা। নানা আয়োজনে দিবসটি পালনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি, আশেপাশের সড়কে আঁকা হচ্ছে আলপনা। সেই সাথে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সাদরিনা খন্দকারের রিপোর্ট। ২১ মানে মাথা নত না করা, ২১ মানে অন্যায়ের প্রতিবাদে বুকের রক্ত দিয়ে লেখা মাতৃভাষা বাংলা। পৃথিবীর একমাত্র জাতি হিসেবে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি অর্জনে বুক চিতিয়ে জীবন দেয় এদেশের তরুণেরা। সালাম, বরকত, রফিক, জব্বার সহ বাংলার সূর্য সন্তানদের আত্মত্যাগের গৌরবোজ্জ্বল দিনটি শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণের দিন ২১শে ফেব্রুয়ারি। বাংলাদেশ নামের যে রাষ্ট্র, যেটা ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং যার ভিত্তিভূমি হিসেবে ১৯৫২কে ব্যাখ্যা করা হয়, রাষ্ট্রকেই আসলে একেবারে মৌলিকভাবে পরিবর্তিত হতে হবে এবং সেটার উপায় হলো শিক্ষায় বিনিয়োগ এবং সেই শিক্ষায় বাংলা অনিবার্য করা। এদিকে শহীদ মিনার প্রাঙ্গণে চলছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি। শিল্পীর রং তুলিতে বাংলা ভাষা এবং ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরতে ব্যস্ত সময় পার করছেন তারা। প্রতিবার যেরকম মাল্টি কালার আমরা ব্যবহার করি, এবছর এই উদযাপনটা ৩টা কালারে আমরা করছি, সাদা, কালো আর লাল। কালো রংটা শোকের কালার হিসাবে ব্যবহার করেছি, আর সাদা তো শুভ্রতার প্রতীক হিসাবে ব্যবহার করা, আর লাল রংটা বিপ্লবের রং। ফলে হচ্ছে কি যে ১৯৫২ সালের যে চেতনা, সেই চেতনাই আমরা ধারণ করি, এই নতুন প্রজন্মও ধারণ করেছে। ৫২ এর ভাষা আন্দোলনই বাঙালি জাতিকে অনুপ্রাণিত করেছে মহান মুক্তিযুদ্ধে। মায়ের ভাষার জন্য প্রাণ উৎসর্গের গৌরবোজ্জ্বল ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মের কাছে ছড়িয়ে দিতেই তাই ব্যস্ততা নতুন প্রজন্মের। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। শরীয়তপুরে মুড়ি কাটা পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হলেও হাসি নেই কৃষকের মুখে। বাজার দর কম থাকায় বিঘা প্রতি লোকসান হচ্ছে ৩৫ থেকে ৪০ হাজার টাকা। তবে কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় এনে সহায়তা করা হবে। শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। এবছর শরীয়তপুরে মুড়ি কাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩,৫৮৪ হেক্টর। সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ৩,৮৬০ হেক্টর জমিতে। বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকায়। কৃষকরা বলেন, প্রতি বিঘা পেঁয়াজ আবাদে খরচ হয়েছে ১ লাখ টাকা, কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ হাজার টাকা। তাই খরচ তুলতে হিমশিম খাচ্ছেন তারা। পেঁয়াজ তো হয়েছে মোটামুটি ভালো হয়েছে আলাদা, কিন্তু ফলন তো আমরা দাম তো পাইতেছি না। ১ বিঘা পেঁয়াজ লাগাইতে এই পর্যন্ত ১ লাখ টাকা খরচ হয়েছে। আর এখন মনে করেন ১ বিঘা যদি পেঁয়াজ বেচলে ৫০, ৬০ বা ৭০। ১ লাখ টাকা খরচ আর ধরেন পাই হলে ৬০,০০০ টাকা। এভাবে যদি লস যায় তাহলে ২৬ সালে ফসল করবে না আমাদের কৃষক। দাম কম পাওয়ার কথাটি স্বীকার করে কৃষি বিভাগের কর্মকর্তারা বলেছেন, প্রণোদনার আওতায় এনে কৃষকদের সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে। যেহেতু বীজের দাম অনেক বেশি এবং শ্রমিক খরচ অনেক বেশি হয়েছে, সেজন্য দামটি আরেকটু বেশি হলে ভালো হতো। বিভিন্ন ফসলের উপর প্রণোদনার আওতায় নিয়ে আসা হয়েছে। প্রতিনিয়ত প্রত্যেক মৌসুমে কোনো না কোনো ফসলের উপর প্রণোদনার কার্যক্রম অব্যাহত রয়েছে। কৃষকরা বলছেন, পেঁয়াজের আমদানি বেশি থাকায় বাজারে দেশি পেঁয়াজের চাহিদা কমেছে, তাই দাম পাচ্ছে না তারা। এমন দাম থাকলে আগামীতে মুড়ি কাটা পেঁয়াজ চাষে আগ্রহ হারাবেন এ অঞ্চলের কৃষকরা। এনটিভি নিউজ ডেস্ক। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঘটনায় অজ্ঞাত ৪-৫০০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। গতরাতে খান জাহান আলী থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান লিটন। এজাহারে বলা হয়েছে ১৮ এবং ১৯ ফেব্রুয়ারি
অবৈধভাবে জড়ো হয়ে বহিরাগতরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে লাঠি সোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করে সাধারণ ছাত্রদের গুরুতর আহত এবং ক্যাম্পাসে ভাঙচুর করা হয়। এদিকে কুয়েট শিক্ষার্থীরা আজ সকাল 11টায় ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি ও লাল কার্ড প্রদর্শন কর্মসূচি ঘোষণা করেছে। ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনকে চাকুরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন। ১৭ বছর আগে তারা বিসিএসে সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন। আপিল বিভাগের রায়ের ফলে নিয়োগ বঞ্চিতদের ৯০ দিনের মধ্যে নিয়োগ দিতে হবে। ২০০৭ সালের ২৭তম বিসিএসে প্রথম মৌখিক পরীক্ষায় ৩,৫৬৭ জন উত্তীর্ণ হন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার সেই মৌখিক পরীক্ষার ফল বাতিল করে। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশন ওই বছরই দ্বিতীয় মৌখিক পরীক্ষা নেয়। ২০০৮ সালে দ্বিতীয় মৌখিক পরীক্ষায় ৩,২২৯ জন উত্তীর্ণ হন। পরে তাদের চাকুরিতে নিয়োগ দেওয়া হয়। এর প্রেক্ষিতে হাইকোর্টে আপিল করেন প্রথমবার পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। নির্বাহী বিভাগ সম্পূর্ণ অন্যায়ভাবে রাজনৈতিক কনসিডারেশনে প্রায় ১২০০ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত করে ছেলেরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে ২৭ বিসিএসে উত্তীর্ণ হয়েছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। যারা দীর্ঘদিন পর্যন্ত এই লড়াই সংগ্রাম করেছেন, যে সমস্ত শিক্ষার্থীরা তাদের যে সমস্ত স্বপ্ন কখনো ভেঙেছে কখনো গড়েছে, আমি মনে করি দীর্ঘদিন পর্যন্ত তারা আদালতের বারান্দায় যেভাবে ন্যায় বিচার প্রত্যাশা করেছে, আজকে রায়ের মাধ্যমে সেই ন্যায় বিচারটি প্রতিষ্ঠিত হলো। ১৪ বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ নারী ফুটবল দলকে ২১শে পদক ২০২৫ তুলে দেওয়া হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে এই মুহূর্তে এসব পদক হস্তান্তর করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নিজ হাতে এই পদক তুলে দিচ্ছেন। জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিদের ভাষার মাস ফেব্রুয়ারি মাসে প্রতি বছর ২১শে পদক দেওয়া হয়। এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক। অনুষ্ঠানে রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত আছেন। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বক্তব্য রাখার কথা রয়েছে। শীত গ্রীষ্ম নেই, বছরে ১২ মাসই জলাবদ্ধতায় ডুবে থাকে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার বেশ কয়েকটি আঞ্চলিক সড়ক। কথিত উন্নয়নের নামে অদূরদর্শী প্রকল্প আর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হলেও দেখার যেন কেউ নেই। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। ফাল্গুন মাস শুকিয়ে গেছে খালবিল, তা সত্ত্বেও জলাবদ্ধতায় ডুবে আছে শিল্পাঞ্চল তেঁতুলছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের এই সড়কটি। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কের এমন করুণ পরিণতি দেখার যেন কেউ নেই, যে কারণে আঞ্চলিক এই সড়কটি রীতিমতো পরিণত হয়েছে নর্দমায়। বছর জুড়েই সীমাহীন দুর্ভোগের শিকার এখানকার মানুষ। একটা ডেলিভারি রুগী নিতে পারি না, একটা বয়স্ক মানুষ একটা অসুবিধা হইলে কোনো যাওয়া আসার কোনো ক্ষমতা নাই। একটা মানুষ মরলেও আমরা এখান থেকে লাশ নিতে পারি না, একটা অ্যাম্বুলেন্স আসতে পারে না। তার মধ্যে প্যাক কাদা পানি আদু পানি এমন লোকজন অসুখ বিসুখ হলে আমরা গাড়ি পাই না। সাভার ও আশুলিয়ার আঞ্চলিক সড়কগুলোর একই অবস্থা। জলাবদ্ধতার কারণে এলাকা ছাড়ছেন ভাড়াটিয়া সহ বাসিন্দাদের অনেকেই। রাস্তা স্কুলে যাবার পারে না, আর আপনার মহিলা মানুষ এনে যাওয়া আসা করলে কাপড় উপরে উঠে আডুর উপরে উঠে আবার যাইতে হয়। দোকানে ঢুকে যায় পানি, কাস্টমার আসে না, থাকতেছে না ভাড়াটিয়া। রাস্তাটা ছোটকাল থেকে দেখতেছি এখানে পানি জট থাকে, বিশেষ করে বর্ষাকালে হাঁটু পর্যন্ত পানি হয়, আমাদের স্কুলে যাইতে সমস্যা হয়। স্টুডেন্টের একটাই দাবি এই রাস্তাটা অতি তাড়াতাড়ি মেরামত করা হোক, কারণ এই রাস্তার জন্য আমরা স্কুলে যাওয়া আসা করতে পারতাছি না। জনদুর্ভোগ নিরসনে কি ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ জানতে উপজেলা প্রকৌশলীর মুখোমুখি হলে মেলে সেই পুরনো আশ্বাস। এই অর্থ বছরে আমরা 63টা প্যাকেজ টেন্ডারে নিয়েছি। যদি আমাদের এই টেন্ডারের মধ্যে আওতায় নাও থাকে তবে আমরা অতি দ্রুত এটা সমাধান করার ব্যবস্থা করব। উন্নয়নের নামে অদূরদর্শী প্রকল্প, অনিয়ম আর দুর্নীতির মাসুল এভাবেই দিচ্ছেন তৃণমূলের মানুষ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান বাংলাদেশ আগের থেকে অনেক বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ২১শে পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা জানান। এবার ১১টি বিষয়ে ১৭ জন বিশিষ্ট ব্যক্তি এবং জাতীয় নারী ফুটবল দলকে ২১শে পদক দেওয়া হয়। নজরানা চৌধুরীর রিপোর্ট।
রাষ্ট্র ও সমাজের বিভিন্ন শাখায় বিশেষ অবদান রাখার জন্য 17 ব্যক্তি ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে 21 পদক প্রদান করা হবে তা আগেই ঘোষণা করা হয়েছিল। মহান 21শে ফেব্রুয়ারির আগেই রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক তুলে দেওয়া হলো সেসব বিশেষ ব্যক্তিবর্গের হাতে, যাদের অবদানে সমৃদ্ধ হয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক তুলে দেন। পদক প্রদান শেষে তিনি পদকপ্রাপ্তদের অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। আপনাদের অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ। আপনারা জাতির পথ প্রদর্শক। আপনাদের অবদানে উদ্বুদ্ধ হয়ে জাতি দৃঢ় বিশ্বাসে জাতিপুঞ্জের মজলিসে ক্রমাগতভাবে উন্নততর অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করবে। প্রধান উপদেষ্টা এ সময় ভাষা শহীদ, ৭১-এ আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধা এবং ২৪-এর নির্ভীক ছাত্র জনতার কথা স্মরণ করেন। জানান, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবারের অমর ২১শে নতুন তাৎপর্য নিয়ে জাতির সামনে উপস্থিত হয়েছে। ২১-এর চেতনাই বাংলাদেশের সকল স্বাধিকার আদায়ের মূল মন্ত্র বলেও উল্লেখ করেন তিনি। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। তারা ঘুরে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের শ্রদ্ধা নিবেদন শেষে বৃহস্পতিবার দিবাগত রাত 12:40 জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য পলাশী প্রান্তের গেট খুলে দেওয়া হবে। কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি দেখতে গিয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জানান, 21শে ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ভাষা দিবসের অনুষ্ঠানকে ঘিরে কোনো শঙ্কা নেই, শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে আছে উল্লেখ করে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত আমরা নিরাপত্তা সংক্রান্ত কোনো আশঙ্কা দেখি না। শহীদ মিনারের চতুর্পাশে আমাদের বিভিন্ন মোবাইল টিম সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। জঙ্গি আশঙ্কা নেই, জঙ্গির সেরকম কিছু নেই। তবে শীর্ষ সন্ত্রাসীদের ইন্টারেস্ট ভিন্ন ক্ষেত্রে। তারা চাঁদা আদায়, টোল কালেকশন, এটা সেটা ওই দিকে তাদের ইন্টারেস্ট, এদিকে তাদের ইন্টারেস্ট নেই। ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ আজ এ রায় দেন। ১৭ বছর আগে তারা বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। আপিল বিভাগের রায়ের ফলে নিয়োগ বঞ্চিতদের ৯০ দিনের মধ্যে নিয়োগ দিতে হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ২০০৭ সালে ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩,৫৬৭ জন উত্তীর্ণ হন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার সেই মৌখিক পরীক্ষার ফল বাতিল করে। ২০০৮ সালে দ্বিতীয় মৌখিক পরীক্ষায় ৩,২২৯ জন উত্তীর্ণ হন। প্রথমবার উত্তীর্ণ ১,১৩৭ জন দ্বিতীয় মৌখিক পরীক্ষায় বাদ পড়ে যান। এ নিয়ে তারা হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্টের একটি বেঞ্চ দ্বিতীয় মৌখিক পরীক্ষা বৈধ বলেন এবং অপর একটি বেঞ্চ অবৈধ বলে রায় দেয়। পরে আপিল বিভাগও ২০১০ সালে দ্বিতীয় মৌখিক পরীক্ষা বৈধ বলে রায় দেয়। ওই রায় পুনর্বিবেচনা চেয়ে বঞ্চিতরা আবার আবেদন করে। শুনানি শেষে আপিল বিভাগ ২৭তম বিসিএসে প্রথমবার উত্তীর্ণদের চাকরি ফিরিয়ে দেওয়ার পক্ষে রায় দেয়। এই রায়ের ফলে ইনশাআল্লাহ প্রায় ১২০০ জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের ২৭তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে
নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। রাজনৈতিক বিবেচনায় ১/১১ সরকার একদম নিয়ম আইন উপেক্ষা করে তৎকালীন বিএনপির আমলে যোগ্যভাবে নির্বাচিত হওয়া সত্ত্বেও তাদেরকে বাদ দিয়েছে। যেভাবে ন্যায় বিচার প্রত্যাশা করেছে, আজকে রায়ের মাধ্যমে সেই ন্যায় বিচারটি প্রতিষ্ঠিত হলো। রায়ের পর বঞ্চিত প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেন। আদালতের রায় অনুযায়ী তারা যেন চাকরিতে যোগদান করতে পারেন, সরকারের কাছে সেই দাবি জানান। আমরা এই রায়ে সন্তুষ্ট এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি এবং আমরা যেটা দেখেছি যেখানে যেই কোর্টে অবিচার হতো সেই কোর্টে আজকে ন্যায় বিচার ফিরে এসেছে। 18 বছর আমরা ডোর টু ডোর হেঁটেছি, আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং অন্যায় করব না। চাকরি সহ যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন সবসময় সঠিক সিদ্ধান্ত নেয় এবং তাদের মতো যেন আর কাউকে হয়রানি হতে না হয়, সেই দাবিও জানান তারা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলন দমনে জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 24শে ফেব্রুয়ারি জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজই আদেশ দেন। সেই সাথে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে 26শে ফেব্রুয়ারি জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে। সকালে সাবেক পুলিশ প্রধান এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক সহ 10 কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাদেরকে আনা হয়। এদের মধ্যে আরও আছেন এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান, ডিএমপি মিরপুরের সাবেক ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা। যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বুধবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া জানায়, ঢাকা থেকে দুবাইগামী বিমানটি 395 জন যাত্রী এবং 12 জন ক্রু বহন করছিল। সবাই নিরাপদে রয়েছেন। পরে অন্য একটি বিমানে করে যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। জানায়, মাঝ আকাশে একটি টেকনিক্যাল ত্রুটি সিগন্যাল পাওয়ার পর নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হন ক্যাপ্টেন। অনিরাপদ খাদ্য উৎপাদন এবং বাজারজাতকরণে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা উচিত বলে মনে করেন বেশিরভাগ ভোক্তা। এছাড়া এ বিষয়ে সরকারি সংস্থাগুলোর মনিটরিং আরও বাড়ানো প্রয়োজন বলেও মত ভোক্তাদের। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ক্যাব এবং FIVDBর উদ্যোগে পরিচালিত এক জরিপে ভোক্তাদের এই মতামত উঠে এসেছে। সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাকক্ষে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এ সময় বিশেষজ্ঞরা বলেন, দেশের জনসংখ্যার একটা বড় অংশই নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতন হলেও মেনে চলছেন খুবই কম সংখ্যক মানুষ। এছাড়া নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি সংস্থাগুলোর আরও তৎপর হওয়া জরুরি বলেও মত দেন আলোচনার বক্তারা। দেশীয় শিল্পকে রক্ষার জন্য লবণ আমদানি বন্ধ এবং প্রান্তিক চাষিদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছে কক্সবাজার লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, বড় কোম্পানি এবং মিল মালিকরা সিন্ডিকেট করে লবণ উৎপাদন কমানোর চেষ্টা করছে। চাষিদের থেকে 8 টাকা কেজি দরে লবণ কিনে কোম্পানিগুলো 40 থেকে 50 টাকা দরে বিক্রি করছে। বড় কোম্পানিগুলো বিদেশি লবণ আমদানির চেষ্টাও করছে। এতে করে দেশীয় লবণ শিল্প ধ্বংস হবে। কক্সবাজার জেলায় লবণ চাষে সম্পৃক্ত 25 লাখ মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হবে। লবণ আমদানির অনুমোদন না দিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপও চেয়েছেন তারা। কুমিল্লার বৃহত্তর কুমিল্লার রাজনীতিতে কোনো বিভেদ থাকবে না বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির নেতারা। রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফা বাস্তবায়নে কুমিল্লার লাকসামে জনসভায় এমন অঙ্গীকার করেন স্থানীয় নেতারা। জনসভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনে বিএনপি ছাত্রদল সহ বিএনপির সহযোগী সংগঠনের সমান অবদান রয়েছে। এই জনসভা থেকেই আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান বক্তাদের। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চতুর্থ দিনের মতো চলছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন। দুপুরে এই কর্মসূচি ঘিরে বান্দর রোডে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে মন্ত্রণালয় 2 জন প্রভাষক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করলে তা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, মেডিকেল কলেজের শিক্ষকদের 334টি পদের মধ্যে 146টি পদে শিক্ষক রয়েছে, বাকি 188 পদ শূন্য রয়েছে। সেখানে 2 জনকে নিয়োগ দেওয়া দৃষ্টিকটু। শিক্ষার্থীরা আরও জানায়, শিক্ষক সংকটের সমাধান না হওয়া পর্যন্ত শাটডাউন চলবে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য নতুন করে জুরিসপ্রুডেন্স লিখতে হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ের এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই আগস্টের হত্যাকাণ্ডের প্রমাণ এবং তথ্য সংগ্রহ বেশ কঠিন হয়ে পড়ছে। এ সময় তিনি বিচারকদের উদ্দেশ্যে বলেন, যারা মানুষের উপর গুলি চালিয়েছে প্রত্যক্ষ সাক্ষ্য সংগ্রহের সুযোগ নেই। তাই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের এই মামলায় নতুন করে জুরিসপ্রুডেন্স লেখার সুযোগ নিন। কারা ফ্যাসিজমকে প্যাট্রন করেছেন বিগত 15 বছর ধরে, কারা ফ্যাসিজমকে লালন পালন করছেন, ফ্যাসিজমকে এখন পর্যন্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনুসমর্থন জুগিয়ে যাচ্ছেন। আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা এই জায়গায় নতুন করে জুরিসপ্রুডেন্স রচনা করুন। যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরে তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বয়লারের টিউব ফেটে যাওয়ায় দিনাজপুরের পার্বতীপুরে কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটের মধ্যে চালু থাকা 1 নম্বর ইউনিটটিও বন্ধ হয়ে গেছে। এতে করে তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। 4 দিনের ব্যবধানে চালু থাকা 2টি ইউনিটের বয়লারের টিউবে ফাটল দেখা দেয়। এতে করে গত শনিবার এবং অপরটি মঙ্গলবার বন্ধ করে দেওয়া হয়। আগামী 1 সপ্তাহের মধ্যে একটি এবং 2 সপ্তাহের মধ্যে অপর একটি ইউনিট থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব বলে জানিয়েছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামকে 3 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে মেহেরপুর আমলি আদালতের বিচারক বেগম শারমিন নাহার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দায়ের করা একটি হত্যা মামলায় গত রোববার রাতে ঢাকায় স্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করে মেহেরপুর নেওয়া হয়। পরদিন আদালতে মামলা তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নিলামে বিক্রি না হয় মোংলা বন্দরে শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক এমপিদের গাড়ি জাপানে ফেরত পাঠাচ্ছে এনবিআর। জাপান থেকে মোংলা বন্দরে শুল্কমুক্ত সুবিধায় আনা এসব গাড়ি ব্যবহারের সুযোগ পায়নি কক্সবাজার 1 আসনের সাবেক সংসদ সদস্য ও কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, নীলফামারী 4 আসনের সিদ্দিকুল আলম, দিনাজপুর 1 আসনের মোহাম্মদ জাকারিয়া ও সংরক্ষিত আসনের নাসিমা জামান ববি। 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর সবাই আত্মগোপনে চলে যান। গাড়িগুলো সময়মতো ছাড় না করায় তা নিলামে তোলে মোংলা কাস্টমস হাউস। তবে তাতেও সমাধান না হয় বিলাসবহুল এসব গাড়ি সরবরাহকারী দেশ জাপানে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে এনবিআর। কুমিল্লার লাকসামে বিএনপির জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আমরা একটা ভালো জায়গায় যেতে চাই, আমরা একটা সুন্দর দেশ তৈরি করতে চাই। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন 1971 সালে, একটা সমৃদ্ধ সুখী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার জন্য আমাদের স্বপ্ন ছিল তাই। এই যেখানে বসে আছেন, এখানে মনিরুল চৌধুরী সহ অনেকে, যারা আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধে দেশের স্বাধীনতার জন্য, সেই যুদ্ধ দেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করেছি, দেশ স্বাধীন করেছিলাম,
দুর্ভাগ্য আমাদের, পরবর্তীতে যে শাসকেরা আসলো শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তারা আমাদেরকে সেই দেশ আমাকে উপহার দিতে পারে। এবং আরো ভয়াবহ, তার মেয়ে গত 15 বছরে এই দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে। আমাদের পার্লামেন্টকে ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের বিচারালয়কে ধ্বংস করেছে, হাইকোর্ট ধ্বংস করেছে, সুপ্রিম কোর্ট ধ্বংস করেছে, আমাদের প্রশাসন তাকেও ধ্বংস করেছে। ভোট হলে দেশ স্থিতিশীল হবে উল্লেখ করে জাতিকে আর অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা রূপরেখা বাস্তবায়নে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিকেলে কুমিল্লার লাকসামে জনসভায় কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে ঐক্য বিনষ্ট হয় এমন বক্তব্য না দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। নির্বাচিত সরকার না থাকায় বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে জানিয়ে দেশকে আর ঝুঁকির মধ্যে না ফেলতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। এছাড়া দেশ বাঁচাতে যতটুকু সংস্কার প্রয়োজন তা শেষে দ্রুত ভোটে রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি। এখন শুরু হয়েছে নতুন একটা ব্যাপার, যে যা কিছু আছে সব নষ্ট হয়ে যাক, একটা নৈরাজ্য সৃষ্টি হোক, বাংলাদেশে আবার একটা নৈরাজ্যের মধ্যে দিয়ে চলুক। আমরা সেটা চাই না। আমরা চাই যে এই সরকার সফল হয়ে সফলতার সঙ্গে তো একটা নির্বাচনের ব্যবস্থা দিয়ে। এখন যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় আমাদের দেশে খুব একটা শান্তি আসবে না। শুধু একটা কথা বলতে চাই, যে দয়া করে আপনারা দেশের মানুষের দিকে তাকান, দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না। 2014 ও 2018 সালের বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা 21 জন সরকারি কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। তাদের মধ্যে সচিবও আছেন এবং 2024 নির্বাচন সহ তদন্ত সাপেক্ষে পর্যায়ক্রমে অভিযুক্ত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। একই অভিযোগে এর আগে 43 জনকে ওএসডি করা হয়েছিল। আর অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে দুদকে মামলা হবে বলে জানিয়েছেন সচিব। রিপোর্ট করছেন রকুন উদ্দিন। 2014, 2018 আর 2024 সালের 3টি নির্বাচনই বিতর্কিত, আর সেই নির্বাচনে দায়িত্ব পালন করা সরকারি কর্মকর্তাদের ভূমিকা খুঁজে বের করতে 4 জন উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ সচিবকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। কমিটিতে সাচিবিক দায়িত্ব পালন করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনগুলোতে নেতিবাচক ভূমিকা রাখা রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ সেই সময়ের জেলা প্রশাসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সচিব। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব, অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না, অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব না। দে অল ওয়্যার উইথ দি কনাইনেন্স। বলেন জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নেয় শিল্প সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ধনঞ্জয়ও এখন আর চাকরিতে নাই, তাকে সাসপেন্ড করা হয়েছে। অবসরে যাওয়া অনেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তারাও ছাড় পাবেন না, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জনপ্রশাসন সচিব। যারা রিটায়ার করে চলে গেছে অথচ আমাদের সার্ভিসের অনেকেরই নামে কোটি কোটি টাকার অভিযোগ, এগুলো কিন্তু আমরা দুদকে মামলা দিচ্ছি। অথবা রিটায়ারমেন্ট হয়ে যাওয়াই মানে যে মুক্তি, তা না। ভয়ভীতির ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের বার্তা দিতেই সরকার অনেক কঠিন সিদ্ধান্ত নিচ্ছে ও বাস্তবায়ন করছে বলেও জানান মোখলেসুর রহমান। যারা করবেন না তারা এই মেসেজটা 3-4 দিনে আরো তো যাবে, তারা পেয়ে যাবে, না হলে কি ফল হবে। রকুন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ ভারত সম্পর্ক আরও স্বাভাবিক করতে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বসতে নীতিগতভাবে একমত দুই দেশ। ওমানের মাস্কাটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করে ঢাকায় ফিরে সাংবাদিকদের সব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। কিছু টানাপোড়েন এখনো রয়ে গেছে, যেমন ভিসা টিসা এগুলোতে প্রবলেম কিছু আছে, কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যেটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে বসতে হবে এবং সেই জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীও এ ব্যাপারে মানে এগোবেন, আমরাও এগোবেন। আমি তাকে ইনভাইট করেছি যে আমাদের তো ফরেন সেক্রেটারি লেভেলে মিটিং হয়েছে, ফরেন মিনিস্টার্স লেভেলেও কিন্তু আমাদের একটা মেকানিজম আছে। ভিসি, প্রো ভিসি এবং ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ 6 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
সকাল থেকে ক্যাম্পাসে দুর্বার বাংলা পাদদেশে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেন। স্লোগানে মুখর করে তোলেন পুরো ক্যাম্পাস। শিক্ষার্থীরা বলেন, সন্ত্রাস শিক্ষা একসাথে চলতে পারে না। বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। শিক্ষার্থীদের ওপর হামলার ব্যর্থতার দায়ে অবিলম্বে ভিসি প্রভিসির পদত্যাগ দাবি করা হয়। একই সাথে নতুন ভিসি প্রভিসি নিয়োগ দিতে শিক্ষা উপদেষ্টার কাছে দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুধবারের ঘটনায় অজ্ঞাত 4 থেকে 500 জন আসামি করে থানায় মামলা হয়েছে। গত রাতে খান জাহান আলী থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন। পর্যাপ্ত সময় দেওয়ার পরেও 6 দফা দাবি সম্পূর্ণরূপে মেনে না নেওয়ার জন্য কুয়েটের সকল শিক্ষার্থী ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলরকে বর্জন করেছে এবং তাদেরকে অপসারণের জোর দাবি দেওয়া হলো। আমরা উস্কানি দিয়েছি বলে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেছিল, তো আমরা এর পরিপ্রেক্ষিতে প্রশাসনকে বর্জন করেছি এবং প্রধান উপদেষ্টা বরাবর আমরা একটি স্মারকলিপি প্রেরণ করব।